Hello dear students, welcome to my classes. Welcome to my channel. আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে প্রপারলি শুনতে এবং দেখতে এবং শুনতে পাচ্ছেন। আম, আজকে একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হওয়া। আমি একটু আমার পরিচয় দিয়ে নিই আগে। আমি নন্দিতা ঘোষ এবং আমার চ্যানেলের নাম বিওরসেল বা নন্দিতা ঘোষ। আমি আপনাদের সাধারণত ভাবে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি এবং তার সাথে সাথে রিসেন্ট যে বিষয়টা করাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এসএলএসটি বাংলা অর্থাৎ 2025-এ যে পরীক্ষাটি হবে তার সাপেক্ষে আমরা কিছু ক্লাসেস করছি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ক্লাসেসটি করছি সেটা আমাদের 7 নম্বর ক্লাস এবং যেই শ্রেণীর জন্য করছি অর্থাৎ যে ক্লাসের জন্য করছি সেটা হচ্ছে যে আমাদের নবম দশমের জন্য, অর্থাৎ টিজিটি লেভেলে যারা পরীক্ষা দেবেন তাদের প্রত্যেকের জন্য এই ক্লাসটি উপযোগী। এছাড়া আপনি বাংলা সাবজেক্টকে নিয়ে যেখানে যেখানে পরীক্ষা দেবেন মূলত ভাবে সে প্রত্যেকটা জায়গা উপযোগী হবে। পিজিটি লেভেলের জন্য আলাদা সিলেবাস আপনারা জানেন। তো এই মুহূর্তে এগুলো। আর নবম শ্রেণীর দ্বিতীয় ভাষা এটা একটা বিষয় যেটা এখানটা লেখা আছে। এটা এই নবম শ্রেণীর দ্বিতীয় ভাষা পাঠ্যের প্রথম পাঠ, এটা আপনাদের বলে রাখি। অনেকের কাছে দ্বিতীয় ভাষা বিষয়টি ক্লিয়ার না হলে আমি তাদের বলে দিই যে দুটো ল্যাঙ্গুয়েজ রয়েছে আমাদের নবম শ্রেণীতে। প্রথম ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে যেখানে দাঁড়িয়ে আপনি সাধারণত ভাবে একটি বই পেয়ে থাকেন যেটি হচ্ছে গিয়ে প্রথম ভাষা, যেটাকে বলা হয়ে থাকে নবম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়ন। আশা করছি বইটা আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সাহিত্য সঞ্চয়নের বই। এটা প্রথম ভাষা অর্থাৎ যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা রয়েছে। কিছু কিছু মানুষজন আছে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা রয়েছে, তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অন্য কিছু, তাদের জন্য কিন্তু একটা বই রয়েছে। বইটা আমার কাছে নেই কিন্তু পিডিএফ কপিটা রয়েছে, কারণ আমরা যখন পড়াশোনা করেছি আমার তো ছিল না, আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজই বাংলা ছিল। তো এটা দ্বিতীয় শ্রেণীর একটি বই যেটির নাম হচ্ছে গিয়ে সাহিত্য সম্ভার বাংলা দ্বিতীয় ভাষার জন্য, যেটা নবম শ্রেণীর জন্য নির্ধারণ করা হয়েছে। সেটাও আপনাদের পাঠ্য হিসাবে রয়েছে। নবম শ্রেণীর জন্য দুটো পাঠ্য এবং দশম শ্রেণীর জন্য আলাদা আপনাদের প্লেলিস্ট তৈরি হবে। এবং নবম শ্রেণীর এখন মূলত ক্লাসগুলো করানো হচ্ছে, সাথে সাথে গ্রামার ক্লাসগুলো আপনারা জানেন করানো হচ্ছে। গ্রামার ক্লাসগুলো প্লেলিস্টে গিয়ে বাংলা গ্রামারের প্লেলিস্ট চেক করবেন, সেখানে বেশ কিছু গ্রামার ক্লাস দেওয়া রয়েছে যেগুলো আপনাদের প্রয়োজনে কাজে লাগতে পারে। এছাড়া এই যে ক্লাসগুলো সিরিজটা রয়েছে যেখানে ডাব্লিউবিএসএলএসটি বাংলা বলে তৈরি করা হয়েছে, এটি নবম শ্রেণীর জন্য তৈরি করা হয়েছে। যখন দশম শ্রেণীর জন্য করানো হবে তখন তার একটা নির্দিষ্ট প্লেলিস্ট তৈরি করে দেওয়া হবে এবং গ্রামারের জন্য একটি আলাদা প্লেলিস্ট রয়েছে। আজকে যে বিষয়ের জন্য এতগুলো কথা প্রথমেই বলা সেটা হচ্ছে যে নবম শ্রেণীর দ্বিতীয় ভাষা অর্থাৎ সাহিত্য সম্ভার, বইটির নাম হচ্ছে গিয়ে আমাদের সাহিত্য সম্ভার। এই বইটি আজকে এখানে পড়া হবে মিন্স প্রথম পাঠ্যটি পড়ানো হবে, যেটি প্রথম পাঠ্য হিসাবে বীরবাহুর মৃত্যুতে রাবণ নামে একটি কবিতাকে আমরা পাবো, যেটি মাইকেল মধুসূদন দত্তের লেখা। আহ এই হচ্ছে বিষয়। এই বইটি আপনারা যারা আছে তাদের তো আছে, এছাড়া যদি কারো কাছে না থেকে থাকে আপনারা অবশ্যই পিডিএফ কপিটা ডাউনলোড করে নেবেন। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন যে ডাব্লিউবির 9 ক্লাসের দ্বিতীয় ভাষার একটি বই যেটির নাম সাহিত্য সম্ভার, সেটি পেয়ে যেতে পারেন আপনি। এছাড়া আমার ক্লাসের সম্পর্কে আপনাদের কিছু কথা বলি। এই চ্যানেল বা ক্লাসটি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে প্রকাশিত নয়। এটি একটি বিষয় বলার। এবং আপনারা চাইলে এই গ্রুপটি যদি ভালো লেগে থাকে এবং প্রয়োজনীয় লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন এবং চ্যানেলটির পাশে থাকতে পারেন। এবং মূলত ভাবে আপনাদের সহজ সরল ভাষায় বোঝাতে পারবো বলে আমার মতামত। এছাড়া আমরা খুব সহজ প্রত্যেকটা বিষয়কে ভীষণ সহজ ভাবে নিই, তো সহজ কথা যায় না বলা সহজে আসলে, কিন্তু সেখানে গিয়েই আমরা হয়তো ধাক্কাটা প্রথম খাই। তো সেখানে দাঁড়িয়ে আপনাকে বুঝতে হবে সহজ বিষয়গুলোকেও একটু গাম্ভীর্যের সাথে নেওয়া প্রয়োজন যখন সেটা চাকরির পরীক্ষার উদ্দেশ্যে করা হচ্ছে। তো সেখানে গিয়ে আমরা প্রত্যেকটা টেক্সটকে খুঁটিয়ে পড়ার চেষ্টা করছি। চেষ্টা করব যে এক এক দিনে দুটো করে টেক্সট করানোর, কিন্তু আজকে যে নির্দিষ্ট কবিতাটির কথা আমি বললাম সেটি মাইকেল মধুসূদন দত্তের একটি কবিতা। আপনারা জানেন মাইকেল মধুসূদন দত্তের কবিতার একটু ফরম্যাটটা আলাদা হয়। তিনি অমৃতাক্ষর ছন্দে প্রথমত কবিতা রচনা করে থাকেন এবং মূলত ভাবে এই নির্দিষ্ট যে কবিতাটি রয়েছে এটি মেঘনাদ বধ পর্বের মানে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের অভিষেক নামক একটি স্বর্গ রয়েছে, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। যেখানে আমরা জানতে পারবো যে বীরবাহু কিন্তু রাবণের অন্যতম একজন ছেলে এবং তার মৃত্যুতে একজন পিতা হিসেবে রাবণের প্রত্যেকটা অনুভূতি পরতে পরতে আমাদের সামনে কিন্তু আসবে এবং কোথাও গিয়ে মধুসূদন দত্তের যে লেখনী আছেন তার পরিচয়ও আমরা কিন্তু কিন্তু পাবো। ঠিক আছে, বাংলা সাহিত্যে এইরকম লেখা
ঠিক কতজন লিখতে পেরেছে আপনারা যদি বইগুলোকে পড়েন বা কবিতাগুলোকে পড়েন তাহলে বুঝতে পারবেন। অসম্ভব ভালো লেখা, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তাই একটি কবিতাকে আজকে আলোচনার বিষয় হিসাবে রাখা হয়েছে। আশা করছি ক্লাসগুলো আপনাদের হেল্প করবে। একটু টেক্সটে চলে যাচ্ছি। দ্বিতীয় ভাষার ফরম্যাটটা প্রথম যে চ্যাপ্টারটা হবে, মানে পাতাটা যেটা হবে সেটা কিন্তু এরকম হবে, এই জন্য আমি দিয়ে দিয়েছি। যেহেতু এটা দ্বিতীয় ভাষার প্রথম ক্লাস, তার জন্য এই ফরম্যাটে প্রথম পেজটা দেওয়া রয়েছে যে কি কি রয়েছে এই বিষয়টা নবম শ্রেণীর জন্য। ঠিক আছে, প্রথম কবিতা আমাদের দ্বিতীয় ভাষার সাহিত্য সম্ভার বইয়ের প্রথম কবিতা বীরবাহুর মৃত্যুতে রাবণ। অবশ্যই নামগুলো মনে রাখবেন, কিভাবে লেখা হচ্ছে সেটা দেখবেন। মাইকেল মধুসূদন দত্ত, মধুসূদন বানানটা লক্ষ্য রাখবেন। এগুলো দেখা আমাদের মূলত ভাবে কর্তব্যের মধ্যে পড়ে, আপনি বলতে পারেন। ঠিক আছে, আমরা একটু কবিতাতে যাব। কবিতার আগে যেটা এখনই বলে দিলাম, এটা মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত এবং মূলত ভাবে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেকের থেকে মূলত ভাবে কবিতাটি নেওয়া হয়েছে এবং বীরবাহ রাবণের এক পুত্র। এবং দেখব যে বীরবাহ মৃত্যুতে রাবণের প্রতিক্রিয়া অ্যাজ আ বলা ভুল, একজন পিতা হিসাবে কেমন হচ্ছে, একজন পিতা হিসাবে তার মনের অনুভূতি কিরকম, তার আর প্রত্যেকটা অনুভূতি পড়াতে পড়াতে আপনি খুঁজে পাবেন। এখানে একটু চলে যাই, এখানে কিছু আমরা শব্দকে দেখতে পারবো যেগুলো আপনাদের ব্যাখ্যা করা প্রয়োজন এবং বোঝা প্রয়োজন বলে আমার মতামত। চলে আসি প্রথমে মহাশোকে। মহাশোকাগ্রস্ত হয়েছেন, এক্ষেত্রে প্রেক্ষাপটটা আপনাদের বলে দিই। যিনি রাবণ রয়েছেন, আপনারা জানেন রাম এবং রাবণের যুদ্ধের কথা, এবং রাম সেতু বন্ধন করে, সমুদ্রের উপর সেতু বন্ধন করে লঙ্কা, স্বর্ণ লঙ্কায় প্রবেশ করেন এবং সেখানে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যুদ্ধ হয় এবং সেখানে দাঁড়িয়ে প্রধান মহা আকর্ষণ হয়েছিল সেই সমুদ্র পথ, যেখানে দাঁড়িয়ে এরকম অলঙ্ঘ সমুদ্রকেও হয়তো লঙ্ঘন করা যায় সেতু বন্ধন করে, এটা কোথাও গিয়ে একটা অস্বাভাবিকতার জায়গা। এবারে এই অস্বাভাবিকতা তখনকার দিনে কিভাবে সম্ভব হয়েছিল, তার থেকেও বড় কথা যে এই গল্পসূত্রে লেখা কবিতাটি পরতে পরতে কিভাবে মানুষের অনুভূতিকে ব্যক্ত করে সেটা দেখবেন। একটা মানুষের মধ্যে আমরা মনে করি রাম এবং রাবণ সত্যিই রয়েছেন এবং রাবণের অন্যতম দিক আমরা এখানে দেখতে পারবো। মাইকেল মধুসূদন আজীবন কাল হয়তো এই প্রশ্নটা আমাদের মনে ছুড়ে দিয়ে গেছেন, যারা জানেন। সেটা হচ্ছে যে যদি ভগবান রামকে ভগবানেরা সাহায্য না করতেন, তাহলে কি কতটা সম্ভব ছিল রাবণের রামকে হারানো। কারণ আপনারা যদি না জেনে থাকেন, আমি বলে রাখি, রাবণ কিন্তু অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা, অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী এবং অন্যতম শ্রেষ্ঠ একজন ভক্ত ছিলেন কিন্তু শিবের। তো সেখানে দাঁড়িয়ে তার কর্মদোষ কতটা খারাপ হতে পারে, বা তার এখানে গিয়ে কোথাও ট্র্যাজেডির গল্পটা ভীষণভাবে উঠে আসে। আমরা সারা জীবন ধরে রাম এবং সীতার কাহিনীকে পড়েছি, আমরা এবার যে কাহিনীটিকে দেখবো সেটা হয়তো রাবণের কাহিনী। এই রাবণ সেই রাবণ না যাকে আপনি দেখতে পাচ্ছেন যে একজন নারীকে তুলে নিয়ে গেছেন, বা সেই নিয়ে গল্প রচনা হয়েছে বা মহাকাব্য রচনা হয়েছে। এই রাবণ হয়তো সেই রাবণ যে রাবণ জীবনের শ্রেষ্ঠতম নিজের জীবন পর্ব দিয়ে নিজের সাম্রাজ্যকে সাজিয়েছিলেন। নিজের কাছের মানুষকে পাগলের মতো হয়তো যিনি শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য, সেটা হয়তো যদি অপরাধেরও সাম্রাজ্য হয়ে থাকে, হয়তো সেই সাম্রাজ্যটা মূলত অপরাধ হয় না, সেই কার্যটা অপরাধের হয়। এরকম প্রচুর বিষয়বস্তু আমরা দেখতে পারবো। অনেক কথায় চলে গেলাম, একটু টপিকে আসিস, কারণ আমাদের কাছে 60 দিনের একটা বিষয় রয়েছে। তো 60 দিনের মাধ্যমে আমরা নবম দশম শ্রেণী ব্যাকরণ এবং প্রত্যেকটা পাঠ্যকে করার চেষ্টা করবো। আজকে একটি কবিতা পড়বো। কি বলছেন দেখুন, যে প্রেক্ষাপটটা আলোচনা করছিলাম, যে এই যে রাবণ যুদ্ধ হচ্ছে চারিদিকে, তিনি তার রাজপ্রাসাদের ছাদে ওঠেন আর কিছু সভাসদদের নিয়ে, এবং দেখতে পারেন যে তার লঙ্কার কি পরিস্থিতি, তার সোনার লঙ্কার কি পরিস্থিতি, সেই ছবি তার চোখের সামনে ছিল। তার সাথে আরো যে ছবিগুলো ছিল তা হচ্ছে লঙ্কাপুরী কিভাবে মৃত্যু পুরীতে পরিবেশিত হয়েছে। তার সাথে যেটা তিনি দেখতে পাচ্ছিলেন অন্যদিকে, সেটা এই সাগরের বন্ধন। কি করে এই সাগরের বন্ধন সম্ভব, এই এই মহামান্য সাগরকে কি করে একজন সাধারণ ব্যক্তি বন্ধন করতে পারেন। এবং কোথাও গিয়ে তার প্রশ্ন থেকে যায় যে তার সাথে হয়তো বিধি নেই, বিধি তার বাম, তার জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে, নইলে কি করে সম্ভব এত কিছু। এই সমস্ত কিছু বিভিন্ন জায়গায় আপনি যদি মেঘনাদ বধ পড়েন, মেঘনাদ বধ কাব্য পড়েন, আপনি অবশ্যই জানতে পারবেন। যদি কখনো সময় হয়, যদি কখনো সুযোগ হয়, অবশ্যই মেঘনাদ বধ পড়বেন। এইটুকুনি পোর্শনকে এগিয়ে যাবেন। যারা দেখবেন কথাটা বেশি হচ্ছে,
সরাসরি টপিকে চলে আসবেন, ঠিক আছে? সকলের কাছে তো সময় থাকে না অতটা। চলে আসি। মহাশোকে শোকাকুলা কহিলা রাবণ। মহাশোকে শোকাকুলা, কারণ তার কাছে এটা মহাশোক। কোনো পিতার কাছে পুত্র শোক, পিতৃ মারা যাওয়ার শোক, এটার থেকে বড় শোক হয়তো আর কিছু হয় না। মহাশোকে শোকাকুলা কহিলা রাবণ। কি বললেন মহাসুখে সেটা আপনারা দেখবেন একটু। যে শয্যায় আজ তুমি শুয়েছ কুমার, কুমারকে তার পুত্রের কথা বলছেন, বীরবাহু পুত্রের কথা বলছেন। যে শয্যায়, যে বিছানায় তুমি আজকে শুয়েছ কুমার, প্রিয়তম, বীরকুল স্বাদ এ শয়নে। বীরকুলের অর্থাৎ যে যারা হচ্ছে কি বীর হয়ে থাকেন, যারা সৈনিক তারাই তো বীর মূলত ভাবে, যারা কোনো কিছুকে ভয় করেন না, সে বীর কুলের হয়তো স্বাদ এই শয়নে শয়ন করা সদা। রিপু দল বলে দলিয়া সমরে। রিপু দল বল কথার অর্থ শত্রুদের দমন করেছেন তিনি কোথায়? সমরে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে। কে দমন করেছেন? বীরবাহু। জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে। শত্রুদের দমন করে যুদ্ধক্ষেত্রে দমন করে কে না মরতে চায়, যারা বীর তারা সত্যি হয়তো মারা যেতে চায়। যদি সে জন্মভূমি রক্ষার ক্ষেত্রে মারা যায়, তার জন্য এই বীরের জন্য আর কিছু বড় হয়তো হতে পারে। কি বলছে দেখো, যে ডরে ভীরু সেজন। যে ডরে সে মূঢ়, সে ভীরু, সে ভীত, সে বোকা, সে বুদ্ধিমান নয়, তার মধ্যে এইটুকুনি বোধ নেই যে বীর কি জিনিস হয়, সেই জিনিসটার পরিভাষা হয়তো তার কাছে সঠিক নেই। শতধিক্কারে, তার প্রতি শতধিক্কার। তবু বৎস, বৎস তার পুত্রকে সম্বোধন করে বলছেন, যে হৃদয় মুগ্ধ মোহমোদে কোমল সে ফুল সম। বৎস, তার হৃদয় কিন্তু মুগ্ধ হয়ে রয়েছেন, কারণ সে পুত্রর প্রতি একটা ভাব তার প্রতি রয়েছেন। তোমরা সকলেই জানো যে পিতামাতার কাছে সন্তান কতটা আহ বড় একটা জিনিস হয়ে থাকেন, তার কাছে ফুল সম হতে পারে। তো হৃদয়ের সেই একটা দিক, যেখানে দাঁড়িয়ে রাবণ বিশাল বড় একজন রাক্ষস স্রষ্টা ঈশ্বর বা বিশাল বড় একজন যোদ্ধা, সেখানে গিয়ে কিরকম ভাবে তার হৃদয়ের দিককে আমরা পরিস্ফুটিত হতে দেখবো, সেই দিকটা কিন্তু এখান থেকে ফুটে উঠছে। দেখো, এ বজ্র আঘাতে তার কাছে এই আঘাতটি বজ্রের আঘাত। কত যে কাতর সে তা জানেন সেজন। অন্তর্যামী, যিনি যিনি অন্তর্যামী, যিনি অন্তরের খবর রাখেন, তিনি হয়তো কেবল জানেন এই বজ্র সম আঘাত তার কাছে কিরূপ। আমি কহিতে অক্ষম, আমি বলতে পারি না। রাবণ এই কথাগুলো বলছেন। হে বিধি, বিধাতাকে মনে করে বলছেন, এ ভবভূমি তব লীলাক্ষেত্র। এই ভবভূমি, এই ভূমি তোমার লীলার ক্ষেত্র। পরের যাতনা তুমি দেখো কি হে, তুমি কহ হও সুখী। তুমি কি পরের যাতনা দেখে সুখী হও? কার প্রতি বলছেন এই কথাগুলো? ঈশ্বরের প্রতি বলছেন। কে বলছেন? রাবণ বলছেন কিন্তু ঈশ্বরের প্রতি। আপনি তো, আপনার এই ভূমি বা তোমার এই ভূমি তো লীলাক্ষেত্র, বিভিন্ন লীলা এখানে হয়। তো তুমি কি তাদেরকে কষ্টে রেখে সুখী হও? পিতা সদা পুত্র দুঃখে দুঃখী। পিতা, যে কোনো পিতা সর্বদা পুত্র দুঃখে দুঃখী হবেই। তুমি হে জগৎ পিতা, আমরা সকলেই জানি বিধাতাকে আমরা জগৎ পিতা বলি। সেখানে দাঁড়িয়ে তুমি কি করে এই শোক সহ্য করছো বা তোমার কাছে সহন হচ্ছে? এ কি রীতি তব? এটাই কি তোমার নীতি? এটা তার কাছে প্রশ্ন চিহ্ন রয়েছে। কার কাছে প্রশ্ন চিহ্ন ছুড়ে দিচ্ছেন? ঈশ্বরের কাছে। কে দিচ্ছেন? রাবণ দিচ্ছেন। ইম্পর্টেন্ট লাইন তুলে তুলে প্রশ্ন কিন্তু আসতে পারে, প্রত্যেকটা লাইন বোঝা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে তোমাকে শূন্যস্থান পূরণ সাধারণত ভাবে দেওয়ার থেকে কোটেশন তুলে সাধারণত ভাবে দেওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি দেয়, যদি তুমি প্রেক্ষাপটটা পুরোটা বুঝতে পারো, তাহলে তোমার কাছে কিন্তু ক্লিয়ার হবে ঠিক কোথা থেকে লাইন দিয়েছে এবং কার উদ্দেশ্যে কোন প্রশ্নটা করা হয়েছে, তুমি কিন্তু সঠিকভাবে বলতে পারবে। এখানে আমরা কি দেখলাম তাহলে পুরোটা জায়গায়? যেখানে রাবণ কিন্তু এই আঘাত তার কাছে বজ্র সম, রাবণের একটা পুষ্প সম হৃদয় তার কাছে প্রস্ফুটিত হতে দেখা যাচ্ছে, যেখানে সে পুত্র শোকে শোকাকুলা, যেখানে সে একজন পিতা হিসেবে ব্যক্ত করছেন, সে তার দুঃখকে ব্যক্ত করা ভাষায় সম্ভব নয়। যেখানে তিনি ব্যাখ্যা করছেন যে এই যাতনা যে ঈশ্বর দেখছেন, যে বিধি দেখছেন, যেটা তার লীলাক্ষেত্র, ভূমিক্ষেত্র, তিনি বিশ্বপিতা হয়ে কি করে এই দুঃখ সহ্য করছেন? তিনি তো জানেন যে পুত্র দুঃখে সদা পিতা দুঃখী হয়, আমরা তো এটা সকলেই জানি। তো আপনি তো এই পৃথিবীর পিতা, কি করে এই দুঃখ তাহলে সহ্য করছেন? এটা তার কিন্তু ঈশ্বরের কাছে প্রশ্ন। হা পুত্র, হা বীরবাহু, বীরেন্দ্র কেশরী। যে বীরেদের কেশরী বা সিংহ সম, কেশরী কথার অর্থ আমরা জানি সিংহ। সেই যে বীর, সিংহের মতো বীর যিনি, কেমনই ধরিব প্রাণ তোমার বিহনে। তো
তোমাকে ছাড়া কি করে প্রাণ ধারণ করব, এই কথা তার প্রশ্ন রয়েছে। এই রূপে আক্ষেপিয়া, এই রূপ করে আক্ষেপ করিয়া রাক্ষস ঈশ্বর, ইম্পর্টেন্ট, রাক্ষস ঈশ্বর কাকে বলা হচ্ছে? রাবণকে বলা হচ্ছে। রাবণ ফিরায়ে আঁখি, আঁখি ফিরিয়ে দেখিলেন দূরে সাগর মকরালয়। মকরালয়, মকর বলতে সাধারণত ভাবে কুমির জাতীয় একটা ধরনের প্রাণী, যেটা কিন্তু মকরের আলয় বলা হয়ে থাকে। সাগরকে কিন্তু সেদিকে ফিরে তাকাচ্ছেন এবং তাকিয়ে একদিকে তিনি যুদ্ধক্ষেত্র দেখছেন। তুমি আমি এই ছবিটা আরো বিশেষ করে এনেছি পুরো একদম স্ক্রিনশট নিয়ে, কারণ ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে একদিকে মূলত ভাবে তিনি যুদ্ধক্ষেত্রকে দেখছেন, একদিকে তিনি সমুদ্র সাগরকে দেখছেন, যেই সাগর কিনা অজেয়, যে সাগরকে কেউ জয় করতে পারে না, যে সাগরকে কেউ লঙ্ঘন করতে পারে না, তাকে কিনা একজন সাধারণ মানুষ পাথরের বেদিতে বেঁধেছে। সেই বন্ধন সমুদ্র রক্ষা করছে এবং তার স্বর্ণপুরী সে কারণে জ্বলছে। তার সেই অভিমান বার্তায় কিন্তু এবার সাগরের উপরে গিয়ে পড়বে, দেখবে। তাকে সেই দিকে তাকিয়ে দেখছেন। মেঘশ্রেণী যেন অচল। এই মেঘশ্রেণী বলতে দেখো, এই যে দেখছো মেঘশ্রেণী যেভাবে হয়ে ওঠে আমাদের মেঘের মতো, সেটা যেন অচল। মেঘশ্রেণী তো কখনো অচল হওয়ার কথা নয়। সেই মেঘশ্রেণী যেন অচল, ভাসিছে জলে শিলাকুল। এই শিলাকুল কার সাথে তুলনা করা হচ্ছে? এই মেঘের সাথে তুলনা করা হচ্ছে। কিন্তু মেঘশ্রেণীটা যেহেতু আমাদের আকাশে থাকলে মেঘ কিন্তু বাতাসে ভেসে যায়, কিন্তু দেখো এই জলের মধ্যে সে পাথরগুলো ভেসে যাচ্ছে না, সেগুলো স্থির, অচল রূপে রয়েছে, বাধা বাধা রয়েছে। পরের পেজে যাব আমরা। দৃঢ় বাঁধে, দৃঢ় বন্ধনে বন্ধিত রয়েছে সেই শিলাকুল। কি বলছে? দুই পাশে তরঙ্গ নিচয়, দুই পাশে তরঙ্গ চলছে, ফেনাময়, ফনাময় যথা ফণিবর। যেমন করে সাপ ফনা তুলে রাখে, যেরকম আমাদের ঢেউয়ের একটা এরকম শেপ হয়ে থাকে তোমরা জানো, সেরকম দুদিক থেকে ঢেউ আসলে আমরা সমুদ্রে যদি যাই তোমরা দেখতে পারবে যে সেটি ফেনাময় হয় এবং দৃষ্টিভঙ্গিটা ঠিক, ঢেউটা ঠিক এরকম সাপের ফনার মতো হয়। সেভাবে তুলনা করছেন বা ব্যাখ্যা করছেন। দুদিকে সমুদ্রের মাঝে যেহেতু সেতু বন্ধিত হয়েছে, দুদিক থেকে সাগরের ঢেউ সমুদ্রের ঢেউ চলাচল করছে, দুদিকে ফেনাময় হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গা। কিন্তু দেখো, উথলেছে নিরন্তন গম্ভীর সঘোষে, অপূর্ব বন্ধন সেতু। কিন্তু সেতুর কি অপূর্ব বন্ধন! এই যে অপূর্ব কথাটার মাধ্যমে তুমি তার খারাপ লাগাটা অনুভব করতে পারবে। এই সেতুর জন্য তার পুরো লঙ্কা ধ্বংস হয়ে যাচ্ছে, তার নিজের পুত্র সন্তান মারা গেল, তার তার পুরো বংশ ধ্বংস হয়ে যাচ্ছে এই সেতুর জন্য। সেই সেতু কিনা এই অজেয় সাগর ধরে রেখেছে। কি অপূর্ব দেখতে লাগছে তাকে! কেন অপূর্ব লাগছে বলতো? এটা কোথাও গিয়ে তার একটা দুঃখের পরিভাষাকে ইসে করছে। আহ মানে এটা সত্যি অকল্পনীয় এবং বলে বোঝানো, কল্পনা করা যায় না, এতটা অকল্পনীয়। রাজপথ সম, এতটাই প্রশস্ত দেখো, রাজপথের সমান প্রশস্ত, অর্থাৎ ছড়ানো মানে চওড়ার দিক থেকে আমরা যদি দেখি এতটাই প্রশস্ত। বহিছে জলস্রোত কলরবে, খুব জোরে কলরব করে জলস্রোত বইছে। স্রোতপথে জলধারা বরিশার কালে, যেমন করে একটি সেতুর ওপরে ধরো একটা রাস্তা রয়েছে, বর্ষার কালে যেরকম করে দুদিকে জলে ভরে যায়, ঠিক তেমনই ভাবে সমুদ্রের মাঝে একটি সেতুকে যদি নিয়ে যাওয়া হয়, তোমরা জানো কিরকম ভাবে সে জলে ভিজে যাবে। চারিদিক থেকে ঢেউ এসে পড়ছে, ফেনাময় হয়ে যাচ্ছে প্রত্যেকটা দিক। যেমন করে স্রোত চলছে তুমি সেটাকে বুঝতে পারবে। সে প্রত্যেকটা দিককে ব্যাখ্যা করছে। অভিমানে মহামানী, এই অভিমানে মহামানী বীর পুলর্ষব কাকে বলা হচ্ছে? প্রশ্ন আসতে পারে। এটি কিন্তু রাবণকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। অভিমান করেছেন মহামানী বীর পুলর্ষব, কহিলা বলি সিন্ধু পানে চাহি। বীর, বলি কথার অর্থ কিন্তু বীর। সিন্ধুর পানে চেয়ে, সাগরের পানে চেয়ে বলছেন, কি সুন্দর মালা আজে পরিয়াছ গলে প্রচেত। তুমি কি সুন্দর মালা আজে গলায় পড়েছো। এই মালা বলতে কাকে বোঝানো হচ্ছে? প্রশ্ন আসতে পারে। এই মালা বলতে সেই সাগরের সেতুকে বোঝানো হচ্ছে, যা কিন্তু রাম কিন্তু তৈরি করেছিলেন রাবণকে হয়তো হত্যার উদ্দেশ্যে বা তার বংশ ধ্বংস করার উদ্দেশ্যে। এইবারে আরেকটা কথা মনে রাখবে, প্রচলিত কথার অর্থ হচ্ছে কি উন্নত মানের অধিকারী এমন একজন ব্যক্তি যার চিত্ত উন্নত, তার কথা বলা হয়েছে। আহ সাগরের উদ্দেশ্যে এই কথা কিন্তু বলা হয়েছে। হা ঠিক। ওহে জলধলপতি, দল জলপতির প্রতি অভিমান করে তাকে ধিক্কার জানিয়ে বলছেন, এ কি সাজে তোমারে? এটা কি তোমার সাজে? এটা কি তোমার সাজ? এটা তার প্রতি কিন্তু প্রশ্ন। আরো কত অভিমান বার্তা দেখবে এর মধ্যে রয়েছে। অলঙ্ঘ, যাকে লঙ্ঘন করা যায় না এমন। অজেয়, যাকে জয় করা যায় না এমন। তুমি,
অলঙ্ঘ অজেয় তুমি, এ কি সাজে তোমার? তুমি অলঙ্ঘ, তুমি অজেয়। তোমার বুকের উপর দিয়ে কেউ সেতু বন্ধন করে দিয়ে গেল, কেউ রাজপথ সম সেতু বন্ধন করে দিয়ে গেল, এটা কি সাজে প্রচেত? তারপর কি বলছে দেখো, হায় এই কি হে তোমার ভূষণ, এটা কি তোমার পোশাক, এটা কি তোমার সজ্জা? কি বলছে? রত্নাকর। রত্নাকর সমুদ্রকে বোঝানো হচ্ছে, রত্নের আকর। মূলত আমরা জানি এখানে আমরা বহু রত্নকে পেয়ে থাকি সমুদ্র তলদেশে। আমরা এখানে সমুদ্রের বিভিন্ন পরিভাষায় কিন্তু তাকে ডাকতে শুনবো। কোন গুণে কহ দেব শুনি, দেবতা বলে তাকে সম্বোধন করছেন। কোন গুণে তোমাকে বশ করেছে কে? দেখো, দাশরথী। দাশরথীকে রামকে বোঝানো হচ্ছে। দাশরথী বলতে দশরথের পুত্রকে বোঝানো হচ্ছে। কি বলছে দেখো, কোন গুণে কহ দেব শুনি, কোন গুণে দাশরথী কিনেছে তোমারে? কোন গুণে দাশরথী তোমায় কিনেছে? প্রবঞ্চন বৈরী তুমি। প্রবঞ্চন কথার অর্থ বাতাস, বৈরী কথার অর্থ শত্রু। কি বলছে দেখো, তুমি প্রবঞ্চন সম ভীম পরাক্রমে কহ এ নিগড়। নিগড় কথার অর্থ শিকল অর্থে ব্যবহৃত, বা শিকল বা শৃঙ্খল কথার অর্থে ব্যবহৃত করতে পারো। এই নিগড় তবে পড়ো তুমি কোন পাপে। তবে এই যে শৃঙ্খল, এই যে তুমি এক সেতু বন্ধন হয়েছে তোমার বুকে, তুমি তো প্রবঞ্চন বৈরী। হাওয়ার সাথে জলের সাথে কিন্তু বিরোধিতা চলে না, মানে মানুষের সাথে তো চলেই না, এবং তাদের মধ্যেও একটা বিরোধিতা রয়েছে। তো এরকম দুটো বিষয়বস্তুর মধ্যে থেকে তুমি কি করে এরকম শৃঙ্খল বন্ধন পড়ে রয়েছো? তোমার মধ্যে এটা কিভাবে টিকে রয়েছে? কোন গুণে তোমাকে দাশরথী বশ করেছে? সে গুণ তিনি কিন্তু জানতে চাইছেন, অভিমান করে জানতে চাইছেন, মহামানী জানতে চাইছেন, বীর পুলর সব জানতে চাইছেন। সে কিন্তু কে? সে কিন্তু আমাদের রাবণ। তারপর কি বলছে, পড়ো তুমি কোন পাপে। নিগড়, পড়ো তুমি কোন পাপে, কোন পাপে তুমি এই শিকল পড়ে রয়েছো বলো তো আমায়। অধম ভালুকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা পুরো। অধম ভালুকে শৃঙ্খলিয়া জাদুকর, শৃঙ্গলিয়া জাদুকর। অধম বলতে নিচু বা কমজোরি বা সাধারণ একটা ভাল্লুককে হয়তো জাদুকর ধরে খেলা দেখাতে পারে, কিন্তু বলছে দেখো, খেলে তারে লয়ে কেশরী রাজপথে কার সাধ্য বাঁধে বিতংসে। খুব ভালো করে বুঝবে, কিন্তু জাদুকর ভাল্লুককে নিয়ে বা ভালুককে নিয়ে খেলা দেখাতে পারেন, তাকে শৃঙ্খলে বাঁধতে পারেন, কিন্তু কোন সাহসে আমাদের কেশরী অর্থাৎ সিংহকে কোনো সাহসে কি কেউ বাঁধতে পারে? কোনো শৃঙ্খলে কি কারোর পক্ষে বাঁধা সম্ভব? সেটা হয়তো সম্ভব না। এই কথাটা কিন্তু তোমাকে বুঝতে হবে। কি বলছে আরেকবার পড়ে দিই তোমাদের তালে। অধম ভালুকে শৃঙ্খলিয়া জাদুকর খেলে তারে লয়ে কেশরীর রাজপথে কার সাধ্য বাঁধে বিতংসে। কার সাধ্য কোনো খাঁচায় বা ফাঁদে কোনো একজন সিংহকে বেঁধে তাকে নিয়ে খেলা দেখাবে? কারোর সাধ্য কিন্তু হয় না। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে কেশরী বলতে কাকে বোঝানো হয়েছে? কেশরী বলতে কিন্তু সেই মহামান্য সমুদ্রকে, যাকে হয়তো লঙ্ঘন করা যায় না, যে হয়তো অজেয়, যাকে জয় করা যায় না, তিনি হচ্ছে কেশরী। এবং জাদুকর বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? রামকে বোঝানো হচ্ছে এই মুহূর্তে, যিনি কিনা সাগরকে বেঁধেছেন, সেই অর্থে বোঝানো হচ্ছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কি বলছে দেখো, কার সাধ্য বাঁধে বিতংসে। এই যে লঙ্কা, এই যে লঙ্কা হৈমবতীপুরী, তুমি জানো হৈমবতীপুরী মূলত ভাবে হচ্ছে গিয়ে এই অর্থে কোথাও গিয়ে সোনার লঙ্কাকে আইডেন্টিফাই করা হয়েছে। এই যে লঙ্কা, যেটা সোনার পুরী, শোভে তার বক্ষস্থলে, তোমার বক্ষস্থলে শোভা পায়। পুরো তোমরা জানো বঙ্গোপসাগর পুরো একদম চারিদিকে ঘিরে রয়েছে, বা আমাদের যে শ্রীলঙ্কা রয়েছে সেটা কিন্তু চারিদিকে তার জল, এবং তার মাঝে শ্রীলঙ্কা রয়েছে। তুমি যদি ম্যাপটাকে দেখো, একেবারে সুন্দর একটা রত্ন স্বরূপ সে হয়তো বসে রয়েছে, সে হয়তো শোভা বর্ধন করছে সমুদ্রের, এরকম একটা জায়গার কথা বলছে বক্ষস্থলে, তার একেবারে বুকের মাঝারে। হে নীলাম্বু স্বামী, এই নীলাম্ব স্বামী বলতে সমুদ্রকে আমরা কিন্তু অ্যাড্রেস করে বলছি। কৌস্তভ রতনে যথা মাধবের বুকে, যেমন করে কৌস্তভ রতন মাধবের বুকে থাকে, ঠিক তেমন ভাবে এই হৈম লঙ্কাপুরী তোমার বুকে বিরাজমান, এই নীলাম্বু রাশির মাঝে বর্তমান। কেন হে নির্দয়, কেন তুমি এত নির্দয় হয়েছো? এবে তুমি এর প্রতি, কেন তুমি এর প্রতি এত নির্দয় হয়েছো? কার প্রতি? এই হৈমবতী পুরীর প্রতি।
বা এই লঙ্কার প্রতি কেন তুমি এত নির্দয় হয়েছো? এই প্রশ্ন কার কাছে জানতে চাইছেন? সমুদ্রের কাছে, নীলাম্বু স্বামীর কাছে, রত্নাকরের কাছে। এরা সবাই বলতে কি বোঝানো হচ্ছে বলতো? এদের প্রত্যেকে সমুদ্রকে আমরা আইডেন্টিফাই করছি, ঠিক আছে, বা অ্যাড্রেস করছি। উঠো বলি, বীর বলে এ জঞ্জাল ভাঙি, এই শেকল তুমি ভাঙো, দূর করো অপবাদ, এই অপবাদ তুমি দূর করো। রত্নাকরকে তিনি বলছেন, জুড়াও এ জ্বালা। কোন জ্বালা? এই যে পুত্র শোকে শোকাকুলিত লঙ্কা বা রাবণ, তার থেকেও বড় কি বলতো, তার এই সাম্রাজ্য ধ্বংসের যেই বিধি চলে যাচ্ছে দিনের পর দিন, সেটা সে নিজের চোখে দেখছে। এই যে জ্বালা, এই নিরন্তর প্রজ্বলিতমান অগ্নি, সেটার কথা হয়তো বলা হয়েছে, যেটা তার বুকে নিরন্তর জ্বলছে। সেটা কিন্তু তাকে বলছেন, সমুদ্রকে বলছেন, তিনি কোথাও গিয়ে রিকোয়েস্ট করছেন, কোথাও গিয়ে প্রার্থনা জানাচ্ছেন তাকে, তুমি এই জ্বালা জুড়াও। কিভাবে জ্বালা জুড়াবেন? যদি এই অপূর্ব প্রশস্ত রাজপথ সম সেতুটিকে সে ভেঙে দেয়, বা সে তার বুকে আশ্রয় না দেয়, যেটা রাম কিন্তু তৈরি করেছেন, যার সাহায্যেই তো লঙ্কায় প্রবেশ করেছিল রামের বাহিনীরা। সে জ্বালা কিন্তু জুড়াতে বলছে। তারপর কি বলছে দেখো, ডুবায় অতল জলে এই প্রবল ঋতু, এই নিজের শত্রুকে তুমি প্রবল জলে ডুবিয়ে দাও। রত্নাকরকে তিনি বলছেন, রেখো না তব ভালে এ কলঙ্ক রেখা। তার কাছে এটি কলঙ্ক রেখা সমান। কলঙ্ক রেখা কি? এই সেতুটি কলঙ্ক রেখা সমান। ভালে কথার অর্থ কি? ভালে কথার অর্থ কপালে। তোমার বুকে বা তোমার কপালে এই কলঙ্ক রেখাকে পড়তে দিও না। আমরা সকলে জানি সমুদ্র কত মহান। সমুদ্র কোনো জিনিস নিজের বুকে রাখেন না। সমুদ্র অজেয়, সমুদ্রকে জয় করা যায় না। সমুদ্র অলঙ্ঘ, তাকে লঙ্ঘন করা যায় না। আর যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে এসে সমুদ্র তোমার মাঝে বর্তমান একজন একটা রত্নাকরকে বা রত্নকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে তুমি কেন তার প্রতি এত নির্দয়? যে তোমার শোভা বর্ধন করেছে, তোমার প্রতি কেন তুমি তার প্রতি এত নির্দয়? এই প্রশ্ন কিন্তু তার কাছে। হে বারীন্দ্র, তব পদে এই মম মিনতি। তিনি কিন্তু এই মিনতি করছেন তার পদতলে। এখানে একটা প্রশ্ন আছে তোমাদের জন্য। এটা একটু মুছলে আমি হয়তো তোমাদের প্রশ্নটা করতে পারবো। সেটা হচ্ছে, আমি তোমাদের কারক করিয়েছি না, সেখান থেকে একটি প্রশ্ন আছে। কি বলছে দেখো, তব পদে এ মম মিনতি। আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছেন। পদে কোন কারক? অবশ্যই প্রত্যেকে উত্তর দেবেন। উত্তর দিয়ে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। এছাড়া আমরা এখান থেকে যেটুকুনি পড়লাম, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। ধারণা, ভাবনা, প্রকাশভঙ্গি প্রত্যেকটা আপনার কাছে রসবিচার ক্লিয়ার হওয়া প্রয়োজন। বিভিন্ন ওয়ার্ড রয়েছে যেগুলো মানে বোঝা আপনার প্রয়োজন। আশা করছি সেগুলো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। মূলত ভাবে রাবণের মতো একজন মহান শক্তিমান, একজন জ্ঞানী, একজন বলিষ্ঠ পুরুষের ভেঙে পড়ার গল্পের কথা আমরা এখানে পড়ছি। জানবেন, রাবণ কিন্তু পর্বত সমান ছিলেন। তার ভেঙে পড়া অতটাও সহজ নয় যতটা আমরা সহজতার চোখে দেখি। কারো তিল তিল করে গড়ে ওঠা সাম্রাজ্য, তার বংশ, তার এই সোনার হৈম লঙ্কাপুরী যখন পুড়তে শুরু করেছিল, সেই যন্ত্রণাটা নিজের চোখে দেখা, এটা মানুষের জীবনের ট্র্যাজেডিকে আইডেন্টিফাই করে। জানবেন যে মরে যাওয়ার থেকে জীবন যন্ত্রণা ভোগ করা কিন্তু অনেক বেশি তিক্ততর, যেটা শেক্সপিয়ারের কথা আমরা পেয়েছিলাম। সেটার আরো একটা রূপ আমরা কিন্তু মধুসূদনের হাতে পাই। অবশ্যই বলবেন যে আপনারা প্রত্যেক বিষয়বস্তুটিকে বুঝতে পারলেন কিনা, প্রত্যেকটা বিষয়বস্তু আপনার কাছে ক্লিয়ার হলো কিনা। লাইন ধরে ধীরে ধীরে প্রত্যেকটাকে পড়ার চেষ্টা করেছি। যাদের কাছে সময় কম থাকবেন, একটু স্পিডটা বাড়িয়ে দেখে নেবেন। আশা করছি কোনো সমস্যা হবে না। লাইন ধরে ধরে প্রশ্ন আসতে পারে, অবশ্যই তার জন্য নিজেকে তৈরি রাখবেন এবং অবশ্যই জানাবেন এই প্রশ্নটির উত্তর। তব পদে এই মম মিনতি, পদে কোন কারকের উদাহরণ, ঠিক আছে? আর অবশ্যই যদি ক্লাস ভালো লেগে থাকে বা নিজেকে আরো একটু ভ্যালিড করতে চান, অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, নিজেকে ভ্যালুয়েট করতে পারেন। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। এবং প্রত্যেক দিনের মতো আমি আরো একবার কিছু কথা বলবো। আমাদের এখানে প্রত্যহ 4 দিন আমরা বাংলার ক্লাস দিয়ে থাকি এবং 2 দিন আমি সিডিপি ক্লাস দিয়ে থাকি। সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি প্রত্যেক দিন দুপুরবেলা
দুটোর সময় আমরা কিন্তু রেকর্ডেড ভার্সনে আপনাদের কিন্তু প্রত্যেকদিনই ক্লাস আপলোড হয়। অবশ্যই ক্লাসগুলো কেমন লাগছে, আপনাদের সাহায্যে লাগছে কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি কোথাও বোঝার অসুবিধা থাকে অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। অবশ্যই নিজেকে আরো একবার ইভ্যালুয়েট করতে ক্লাসগুলো দেখে যে আপনি কতটা বুঝতে পারছেন বা আপনার কতটা তৈরি হয়েছে এটা যদি দেখার জন্য প্রয়োজন মনে হয়, আমরা কিছু কিছু প্রশ্নপত্র আমরা এখানে দিয়ে থাকি, অর্থাৎ অ্যাজ আ পোল বেসে আপনি কিন্তু নিজেকে এভালুয়েট করতে পারেন। এই চ্যানেলের ক্লাসগুলো সেই প্রত্যেকটা মানুষজনের জন্য যারা বৃহৎ অঙ্ক টাকা পয়সা খরচ করে কোনো বড় ইনস্টিটিউশনে ভর্তি হননি, বা যদি ভর্তি হয়েও থাকেন নিজেকে আরো একবার দেখার বা শোনার জায়গা। আমরা তো সবসময় পড়াশোনার সময় পাই না, সবাই এখন বড় হয়ে গেছি, কাজ করি আমরা প্রত্যেকেই হয়তো 10 বছরের একটা অপেক্ষার জায়গায় কেউ নিজের জায়গায় হয়তো থেমে নেই। যারা থেমে আছেন তারা হয়তো খুব বেশি করে পড়াশোনা করছেন, তারা যারা কাজের মাঝে নিজেদের সময় বার করছেন, ক্লাসগুলো মূলত ভাবে তাদের জন্য এবং আরো একাধারে সেই সকল বিশেষ অ্যাসপিরেন্টসদের জন্য যারা বিশেষভাবে সক্ষম, যাদেরকে পড়ে বা পাঠ করে শোনালে ব্যাপারটা তাদের কাছে অনেক বেশি ইজি হয়। এবং গল্পের আকারে ফোনে বা মোবাইলে বা ল্যাপটপে আপনারা কিছুটা সময় নিয়ে ক্লাসগুলো অবশ্যই দেখুন। পরীক্ষার আগে এই ক্লাসগুলো আপনাদের হেল্প করবে বলেই আমার মতামত। প্রত্যেকটা বিষয়ের জন্য প্লেলিস্ট তৈরি করা আছে, অবশ্যই কোনো অসুবিধা হলে আমাকে একটু জানাবেন। সকলকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। অ্যান্ড বি ইয়োরসেলফ বা মেবুকা ঘোষ। এবং অবশ্যই বারবার করে বলবো, ভালো লেগে থাকলে চ্যানেলের সঙ্গে থাকবেন, সাহায্যে থাকবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন দেখে রাখবেন কখন কখন ক্লাস কিন্তু আসছে। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।